কি বললে বাবা? আমায় এখন একটা বাচ্চাকে বিয়ে করতে হবে? তাও সবেমাত্র এসএসসি পরীক্ষা দেওয়া বাচ্চা। আর ইউ সিরিয়াস? তোমার কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো সারফারাজ। তীব্র চোখে পলক ভেবে বাবার দিকে দৃষ্টিপাত করছে। এমন খামখেয়ালি চিন্তা বাবা কখনোই নিতে পারবে না। সে শিক্ষিত, শুধু তাই না, দেশের একজন রিটেয় বিচারপতিও। তার চিন্তাভাবনা, বিচক্ষণতা বরাবরই সারফারাজকে মুগ্ধ করত, কিন্তু আজ সে কোনো মতে মুগ্ধ হতে পারছে না। রিটের বিচারপতি আরিফ হাসান আজকের খবরে কাগজ মনোযোগ দিয়ে পড়তে পারছেন না, পড়বে না, এটাই স্বাভাবিক। নিকুঞ্জ নিবাসে আজ প্রচুর শোরগোল। তাদের প্রত্যেকবারই এটা। ঘর ভর্তি মেহমান। ঈদ উপলক্ষে মেহমানের পুরো বাড়িতে গুনগুন অথচ ঈদ পেরিয়ে গেছে আজ 7 দিন। তার বড় ছেলে সারফারাজ শেহদাদ বর্তমানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। ছোট ছেলে আরাফাত শেহদাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই তো 2 মাস বাদে তারও রেজাল্ট বেরিয়ে যাবে। সেসব নিয়ে তার চিন্তা নেই। তার মতোই 2 ছেলেও ভালো মেধাবী। পড়াশোনা নিয়ে কখনো বকতে হয়নি। বড় ছেলে সারফারাজ এসেছিল বাবার অনুমতি নিতে। সন্ধ্যায় ট্রেন সে ঢাকায় ফিরবে। অথচ তার বিয়ের কথা শুনে খানিকটা বিস্মিত আর বিভ্রান্ত। সবচেয়ে বিভ্রান্ত এটা শুনে তার বিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে হতে যাচ্ছে। তার বাবা কয়েক মাস আগে গত হয়েছে। এই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত তাকে কি পর্যায়ে ভাবাবে, এটা সে বুঝতে পারছে না। সারফারাজ দ্বিতীয়বারের মতো আবার বলতে আরম্ভ করলো, বাবা, তুমি যা বলছো ভেবে বলছো কি? তুমি একজন রিটের বিচারপতি, নিশ্চয়ই জানো 18 বছরের নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এরপরও তুমি আমায় বিয়ের জন্য বলছো? আরিফ হাসান মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। এর ফাঁকে একবার চায়ের কাপে চুমুক দিলেন। চা ঠান্ডা হয়ে গেছে। চোখের চশমা খুলে পাশের টেবিলে রাখলেন। দৃষ্টি রাখলেন ছেলের উপর। বিয়ের কথা শুনে ছেলে যতটা বিস্মিত হবে ভেবেছিলেন ততটা বিস্মিত হননি। হয়তো কথাটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। দরজায় কড়া নাড়ল কেউ। এতপর দরজা খুলে বেরিয়ে এলো একজন নারী। পরনে তার হালকা বাদামি রঙের শাড়ি, চোখে সোনালি রঙের চশমা, হাতে চায়ের কাপ। ঘরে আজ প্রচুর কাজ। এত কাজের চাপে তিনি যেন অস্থির হয়ে উঠেছেন। তার ছাপ চোখে মুখে ফুটে উঠেছে। সারফারাজ মায়ের দিকে তাকিয়ে রইল গম্ভীর দৃষ্টিতে। মা শাহিনুর বেগমের চায়ের কাপ এগিয়ে দিলেন স্বামীর কাছে। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বলে, দোকানপাট এখনো ভালো করে খুলেনি। সকাল থেকে ঘুরেও মনের মতো একটা শাড়ি পাইনি। ভাবছি আমার বিয়ে শাড়িটা ওকে পরিয়ে দিই। তুমি কি বলো? সারাফারাজ ভিতরে ভিতরে রেগে যাচ্ছে। তার মা বাবা ভেবে নিচ্ছে এই বিয়েটা সে করছে। না হলে এই শাড়ির কথা এখন তুলবার কোনো দরকার ছিল না। কিন্তু যতই রেগে যাক না কেন, মা বাবার মুখের ওপর কথা সে বলতে পারবে না। তবু শান্ত গলায় শুধালো, কাকে বিয়ে শাড়ি পরাবে মা? কেন? অনিকে। ও ভালো কথা। আমি তোর জন্য একটা পাঞ্জাবি আনিয়ে রেখেছি, ঘরের বিছানার উপর রাখা আছে। পরে দেখিস ঠিক আছে কিনা। বিয়ে কখন পড়ানো হবে? এই তো আসরের পরে, কাজীকে বলা আছে। সারাফারাজ চোয়াল শক্ত করল। আশ্চর্য, তার আজ বিয়ে অথচ সে কিছুই জানে না। এমনকি কাজী থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি সব তৈরি, শুধু বরকে জানানো হয়। তারই আজ বিয়ে। চমৎকার। ইচ্ছে করলো কথাটা জোরে বলতে, কিন্তু পারল না। তার মন বলছে এই ঘর ছেড়ে বের হওয়ার পরপরই দেখবে বাড়ির সব মেহমান তাকে এসে ঘিরে ধরছে।
সবাই জানে তার বিয়ে একমাত্র সে ছাড়া। রেগে ঘর ছেড়ে বের হবার জন্য উদ্বেগ হলো। আরিফ হাসান তাকে থামিয়ে দিয়ে শাহিনুর বেগমকে বলল, রান্না বান্না কেমন হচ্ছে? ভালোই এগোচ্ছে, তবে মনে হচ্ছে মুরগির রোস্ট কম পড়ে যাবে। সিধুকে ডেকে আনিয়ে নাও, খেয়াল রেখো খাবার দাবার নিয়ে কেউ যেন কিছু বলতে না পারে। আচ্ছা বলেই শাহিনুর ঘর থেকে বেরিয়ে গেল। সারাফারা সেহদাত ঠোঁট কামড়ে ধরল। বিয়ে নিয়ে বাড়িতে হুলস্থুলি কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ এসব কিছু থেকে সে অনাগত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বসো, ঠান্ডা মাথায় কথা বলি। আর কি বলবে বাবা, বিয়ের সবকিছু তো দেখছি তৈরি, শুধু আমি কিছু জানি না, জানাবার সময় হয়নি। বিয়ে ঠিক হয়েছে গত রাত 1টার দিকে, ভোর থেকেই সব তোড়জোড় শুরু। আর তুমি ঘুম থেকে উঠেছ সকাল 11টার দিকে, ফ্রেশ হয়ে নাস্তা সেরে আমার সাথে দেখা করতে এসেছ, আর এখন বাজে দুপুর 1টা। বিস্তৃত এক বর্ণনা দিয়ে সারফারাজ এর মুখ বন্ধ করে দিল। বাবা আরিফ হাসান, আশ্চর্য কিছু না। আর কথা এক ধারালো অস্ত্র লুকিয়ে আছে, সে কথার জোরে কেউ কিছু বলতে পারে না। তবু সারফারাজ বলল, কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারতে একবার। করার মতো কিছু ছিল না ফারাজ, তোমার পছন্দ কেউ নেই এটা তুমি আমায় 2 দিন আগেই বলেছ। 2 দিনের মধ্যে পছন্দ হয়ে যাবে এমন কোনো মেয়ে আশেপাশে নেই। তাই আমার ধারণা এই বিয়ে হচ্ছে, আর তুমি এই বিয়ে করবে, ঠিক তো? তুমি বললে বিষও খেয়ে ফেলবো। তুমি জানো আমি তোমার কথা অবাধ্য হব নয়। তিক্ত স্বরে কথাগুলো বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো সারফারাজ। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। তার দিকে তাকিয়ে চাপা হাসল চাচাতো যমজ 2 বোন, রুদমিলা এবং শ্রৌমি। তারা দুজন বড্ড সুন্দরী, আর দেখতেও প্রায় একই রকম। নিজেদের সব সময় একরকম তারা আবার সেম পোশাকও পরে। বড় আশ্চর্য। শুধু সে না, তাদের সব ভাই বোনদের মধ্যে এমন 2-1জন আশ্চর্য মানুষ থাকবেই। সারফারাজ কপাল কুঁচকাল। দুজনের হাসি মুহূর্তে থমে গেল। তাদের এই ভাইকে তারা প্রচণ্ড ভয় পায়। সারফারাজ কঠিন গলায় বলে উঠল, হাসলে কেন দাঁত খিলিয়ে? আর কোনো কাজ নেই তোমাদের? শ্রমই বলল, না ভাই। রুদমিলা মুখ ফসকে বলে ফেলল, আছে না, অনেক কাজ। তোমার আর অর্নিলার বিয়ের অনেক কাজ বাকি। একটু পরই অর্নিলাকে মেহেদি পরানো হবে। শ্রেয়মী গুঁতো দিয়ে তাকে চুপ করে দিল। ভাইকে দেখে মোটেও মনে হচ্ছে না তিনি খুশি হচ্ছেন। কেমন গম্ভীর করে রেখেছেন মুখটা। 2 বোন একসাথে পগার পায়। ভাই হুটহাট ধমক দিয়ে বসেন। তাদের ধমক খেতে ইচ্ছে না। সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ডাক্তার হতে হলে ধৈর্য ধরে রাখা বহু বড় কাজ। সে খুব ছোট কারণেই রেগে যায়। এভাবে রেগে যাওয়া যাবে না, সামলাতে হবে। ঘরের দিকে পা রাখল। বাড়ি ভর্তি মেহমান, তার চাচা চাচি, চাচাতো 3 ভাই বোন। এছাড়াও মায়ের তরফ থেকে এসেছে মামা মামি, তাদের বাচ্চারা। যদিও মামা তাদের আপন নন, মায়ের দিক থেকে কোনো ভাই বোন নেই, উনি তার দূর সম্পর্কের মামা। এই মামার বাচ্চারা ছোটাছুটি করে এসে থামল সারফারাজের সামনে। তাকে ঘিরে দুজনে ছুটতে লাগলো, তার সাথে চিৎকারও করছে। বিরক্ত লাগছে, ভীষণ বিরক্ত। এক ধমক দিয়ে বলল, এই চুপ। দুজনে চুপসে গেল। হতবাক হয়ে চেয়ে রইল সারফারাজের দিকে। সে হম্বিতম্বি করে তার ঘরের দিকে রওনা হলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামনে ফিরতে ভুরু কুঁচকে ফেলল। বিস্মিত স্বরে বলল, অনিলা। অনিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হুট করে দরজা বন্ধের শব্দে
বেচারি ভয় পেয়ে গিয়েছে। এর মধ্যে ফারাজ ভাইয়ের গলার স্বর, দিনটাই বুঝি এবার যাবে। ফিরে তাকালো সামনের দিকে, তার গাল ভর্তি হাসি। বিরক্ত শেষ রইল না। এই মেয়ে শুধু শুধু হাসে। একে ধমক দিলেও হাসে, বকা দিলেও হাসে, পারে শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে। বোধ হয় কান্না আর হাসি ছাড়া ও কিছুই শেখেনি। তুমি এখানে? মামনি বলল পাঞ্জাবি দিয়ে যেতে, তাই এসেছি। ফারাজ বলেছে আজ আসরের সময় এটা পরে যেতে। আমার আর আপনার আজ বিয়ে। বলেই দাঁত বের করে হাসি দিল। এ হাসি লজ্জার হাসি না, মজার হাসি। এবারই সব মেয়েরাই শুধু হাসে। আশ্চর্য, এদের কি ভূতে ধরেছে? সারফারাজ কঠিন গলায় বলল, আমার ঘর থেকে বের হ এক্ষুনি। অনিলা জোরে জোরে মাথা দুলিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। ফারাজ ভাই তুমি থেকে তুইতে চলে গেছে, এর মানেই তার রাগ অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে। এ সময় তার সামনে না যাওয়াই ভালো। কিন্তু সে বুঝল না বিয়ের কথা শুনে ফারাজ ভাই অমন রেগে গেল কেন। ভালো তো হচ্ছে, তার বিয়ে হচ্ছে, তাও ফারাজ ভাইয়ের সাথে। ইস কত মজা! মামুনির সাথে এখন সে সারাক্ষণ থাকতে পারবে, এই বাড়িতে ঘুরতে পারবে। কত মজা! নাচতে নাচতে চলে যাচ্ছে। হঠাৎই বিকট আওয়াজ থেমে গেল। ফিরে চাইল ফারাজ ভাইয়ের ঘরের দিকে। ভাই বেশি রেগে গেলে চিৎকার করে, ধপাস করে দরজা বন্ধ করে দেয়। এবারই তাই ঘটল। তাকে অনিলার কি? সে মুখ টিপে হাসল। দুহাত কোমরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সারফারাজ। এই পাজি মেয়ের সাথে তার বিয়ে? অসম্ভব। এই মেয়েটিকে একটু পছন্দ না তার। তার ফুফাতো বোন বলতে শুধু এই, তার ফুফা কেউ পছন্দ না, আর তার মেয়েকেও না। ফুপুকে দেখেছিল সেই ছোটবেলায়, তখন তার বয়স খুব বেশি নয়, এ 12 কি 13 হবে। এই মেয়ে অনি তখন আসতো আর তার সমস্ত খেলনা ভেঙে ফেলতো। খুব বিরক্তকর। যখন তখন তার জিনিসপত্র ভেঙে ফেলে। তার ঘরে এসেছে মানে কিছু একটা ভাঙবে। ছোটবেলায় তার পছন্দের জিনিস ভাঙতো, একটু বড় হতে হতে বই খাতা ছিঁড়ে ফেলতো। এবার তো তার প্র্যাকটিক্যাল খাতা তরকারি ঝোল ফেলে দিয়েছিল। কি অদ্ভুত, তার সব কাজেই গন্ডগোল বাঁধা। এখন বিয়ের পর কি করবে? তার জিনিসপত্র নিয়ে ডাক্তার ডাক্তার খেলবে? অবশ্যই তাই করবে, এছাড়া আর কি পারবে। দরজা আরো কড়া নাড়া শব্দ। রেগে ফট করে দরজা খুলে বলল, কে? এতপর সে সহজ হলো। শান্ত কণ্ঠে বলল, ও তুই? অনিলা কাঁদতে কাঁদতে আরিফ হাসানের সামনে এসে থামল। তাকে দেখতে পেয়ে অস্ফুট স্বরে বলল, মামা, ভাইয়া আমাকে ছুঁয়েছে। আরিফ হাসান থমকে দাঁড়ালেন। কি বলল অনিলা? ছুঁয়েছে মানে? কেমন ছোঁয়া? অনিলার মুখের দিকে তাকিয়ে দেখে বেশ বুঝতে পারল কোন ধরনের ছোঁয়ার কথা বলছে। মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। তার চোখ মুখ লাল হয়ে উঠেছে ক্রমশ। থেমে থেমে কাঁদতে সে। অনিলা আবারও বলল, মামা জানো, আমি খুব বারণ করলাম, কিন্তু ভাইয়া শুনল না। আমার জামা ধরে টানাটানি করছিল বলে চিৎকার করে কাঁদতে লাগলো। অনিলা কখনো নিঃশব্দে কাঁদতে পারে না, সবসময় চিৎকার করে কাঁদবে। আরিফ হাসান হতভম্ব। আচমকা বজ্রপাত যেন তার মাথার উপর পড়ল। মনে হচ্ছে তার বুকের ভিতর থেকে কেউ কলিজা ছিঁড়ে টেনে বের করে ফেলছে। তিনি অনিলাকে জড়িয়ে ধরল। ভয়ে মেয়েটা কাঁপছে। কে ছুঁয়েছে ভাই? কোন ভাই? কার এত সাহস হলো? ইঙ্গিত কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে। সারফারাজ বাড়িতে নেই। সে থাকলেও এমন কাজ কখনো করবে না। তাহলে কে? আরাফাত? অসম্ভব, এমন শিক্ষা তার ছেলেকে সে দেয়নি।
তবু কঠিন গলা জিজ্ঞেস করল, কে? আরাফাত। অনিলা কান্নায় থামল, মাথা নুয়ে না বলল। আরিফ হাসানের উদাল পাতাল মন তবু শান্ত হয় না। তিনি হাঁটু গেড়ে বসলেন, মাথা হাত বুলিয়ে বলেন, মা, কান্না করো না, তুমি আমায় বলো, এমন বাজে কাজ কে করেছে তোমার সাথে? আমি তাকে শাস্তি দিব। বলো মা, কে করেছে? অনিলার কান্না থামালো, সে হাঁপাচ্ছে। এখন আর ভয় লাগছে না। মামার কাছে থাকলে তার কখনো ভয় লাগে না। দুহাতে চোখের পানি মুছল, একটু শান্ত হয়ে বলল, নিয়াজ ভাইয়া। আরিফ হাসান চমকে উঠল, নিয়াজ? ও বখাটে ছেলেটা? এদিকে অর্নিলার কান্নার শব্দ। শাহিনুর বেগম আর আরাফাত শেহাদা ছুটে এলো। আরিফ হাসান অর্নিলাকে শাহিনুর বেগমের হাতে দিয়ে বেরিয়ে গেল। কি ভয়ঙ্কর ঘটনা, কি সাংঘাতিক, কি কুচক্রি রিয়াজ শিকদার, অর্নিলার চাচাতো ভাই, এক নাম্বারে বখাটে ছেলে। দিনরাত রাস্তা রাস্তা ঘুরবে, নেশা পানি করবে, আর এভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করবে। না, এ কখনো হয় না। এর একটা সমাধান করা উচিত। কিছুদিন আগে অর্নিলার বাবা মারা গেলেন। আজ তার 40 দিন পার হয়েছে। এ কারণে অনিলার চাচা বিশালে মিলাদের আয়োজন করেছিলেন। সেখানে আরিফ হাসানের পুরো পরিবারের সাথে অনিলার উপস্থিতি। অনিলা তার নিজের রক্তের নয়, আদরের একমাত্র বোনের একমাত্র মেয়ে। বাবা মা পর এই মেয়েটার জন্য তার খুব মায়া হয়, তাই তাকে আলগে রাখতে চায়। কিন্তু অনিলার আপন চাচা ও তাদের নিজের কাছে রাখতে চান। তা আরো দু ফুফু আছে, একজন সবার বড় আর একজন সবার ছোট। তারা এখন অব্দিও কিছু বলেনি। অনিলা থাকতে চায় তার মামার সাথে। গোলমাল এদিকে বেঁধেছে। আজ সবাই, সব চাচা ইয়াতিম শিকদার বাড়িতে মিলাদের ব্যবস্থা ছিল, তখনই ওই শয়তান রিয়াজ অনিলার সাথে এমন ঘৃণ্য আচরণ করার সুযোগ পেয়েছে। এমনটাই আরিফ হাসানের ধারণা, কিন্তু এভাবে ছাড় দেওয়া যায় না। এর একটা বিহিত না করলেই নয়। পুরো নাম অনিলা অথৈ, মা বাবার একমাত্র সন্তান সে। মা মারা গেছে প্রায় 7 বছর হতে চলল। বাবা মারা গেছে সে তো মাস পেরিয়ে গেল। বাবা শামসে শিকদার মারা যাবার আগে মেয়ে কোনো কমতি রাখেনি। বলতে গেলে ভালোই সম্পত্তি আছে তার। নিজের 2 বাড়ি আছে, যেগুলো ভাড়ায় চলে। ঢাকায় নিজের 3টে ফ্ল্যাট। ভালো ব্যবসা ছিল। মারা যাবার পর সেসব এখন চাচার হাতে। এখানেই থাক। এইসব নিয়ে অনিলার কোনো মাথা ব্যথা নেই। এসব ছাড়া যা আছে তা ঢের কম নয়। জমি জমা আসছে নিশ্চয়। এছাড়া মামা আছে, বড় ফুপু আছে যিনি বিদেশ থাকেন, ছোট ফুপু থাকেন একান্নবর্তী পরিবার নিয়ে। চাচার অবস্থা কম খারাপ নয়, তবুও যা থাকে বেশি, তার চাই বেশি। তাই তো অনিলা ভাগেরটুকু উপর নজর তার। ইচ্ছে আছে তার ছোট ছেলের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই অনিলার ভাগের সম্পত্তি তার সন্তানের পাবে। কিন্তু মাঝে মধ্যে বাদ সাধছে এই আরিফ হাসান। ফরহাদ সবকিছু বলে একটা সিগারেট ধরালো। সারফারাজ ভুরু কুঁচকে গম্ভীর মুখে বলল, সিগারেট খাওয়া ভালো না, এজন্য শরীরে। এর থাম তো, আমি তো কাছে ডাক্তারি শিখতে আসিনি। যা বলছি তা শোন। সবই শুনলাম, কিন্তু আমার সাথে অনিলার বিয়ের কাহিনীটা বুঝলাম না। গোয়ালে গরু কি আমি একটাই ছিলাম? গোয়ালের গরু তুই হতে যাবি কেন? তুই হচ্ছ 7 রাজার ধন। নিয়ে যা করছে এসব জানাজানি হয়েছে। অনিলার বড় কপি আছে না, ও যে বিদেশ মেম সাহেব, 3 ইঞ্চি উঁচু জুতা পরে সাজগোজ করে যে ঘোরাঘুরি করে সে। ঠোঁটে লিপস্টিক দিতে না, কিন্তু ঠোঁটে চারপাশে আর্ট করে রাখবে। অদ্ভুত, আমি এসব জেনে কি করব? ওই মহিলার ঠোঁট লিপস্টিক করে না আর্ট করে, তা আমার জেনে কি কাজ? আর তাছাড়া তুই আর কিছু না দেখে মহিলার ঠোঁটের লিপস্টিকের রং দেখতে গেলি? এত ক্যারেক্টারলেস তুই। আরে বাবা, আমি তো
তোকে তার বর্ণনা দিচ্ছি। আর তাছাড়াও তার ঠোঁটে লিপস্টিক নিয়ে আমার কোনো কাজ নেই। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেবার লোক আমার কাছে। তার রাঙা ঠোঁট নষ্ট করার অধিকারও আছে। বলি সিগারেটের ধোঁয়া শূন্য ছাড়ল। সারফরাজ বলে উঠল, সেই মেয়ে তোর এই সিগারেটের খাওয়া ঠোঁটে চুমু খেতে চাইবে? পাগল হয়ে আছো? বলে অট্টহাসি ছাড়ল। আচ্ছা যাক, এসব আলোচনা পরে করা যাবে। শোন তবে, সব জানাজানির পর ইয়ামিত সিদ্ধান্ত বেজায় রাখ। শুনলাম সবার সামনে নাকি রিয়াজকে চর মেরেছে, লাথিও মেরে বাড়ি ছাড়া করেছে। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না দেখি, তার চেয়েও 10 গুণ। সবার সামনে মেরে ঘর থেকে বের করার পর রাতে এসে তোমার বাবাকে বলছে তার ছেলের সাথে অনিলের বিয়ে পড়িয়ে দিতে। এখন সবাই জানে আরিফ হাসান নিজের জীবন দিয়ে দিবে, তবু অনিলার সাথে ওই বকাটে নিয়াজের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করবে না ও। তাই এজন্যই আমাকে বর সাজিয়ে বিয়েতে বসতে হবে, তাই তো? ফরহাদ দাঁত কেলিয়ে হাসে, সিগারেটে নিভিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তা বটে, কিন্তু জানিস প্রথমে বর সাজানোর জন্য কাকে বলি বকরা বানিয়েছিল? কাকে? আমাকে। আর কাকে? আমাকে আর কাকে? ভাই আমি তো বলি দিয়েছি, চাচা দেখো আমার নায়িকা রেডি, বাসরও রেডি, তাই অন্য রমণীর গলায় ফুলের মালা দিতে আমি পারবো না, রক্ষা করো। তুই এভাবে বাবাকে বলেছিস? সেম টু সেম। সেজন্যই তো তোর সাথে বিয়ে ফাইনাল। যদিও সব ওর বিদেশি মেম সাহেবের কারবার, তার বুদ্ধি। সারফারাজ মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। এরপর খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগলো। ফারহাদ তার ঘাড়ে হাত রেখে বলল, আসছি আমি, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা যা। কিন্তু ফরহাদ, হ্যাঁ, তোর মনে হয় না অনিলার কোনো সমস্যা আছে? মানে এই বয়সে পুরোপুরি ম্যাচুরিটি না হলে খানিকটা থাকা দরকার, কিন্তু এরকম কিছুই ওর মধ্যে নেই। সবার ম্যাচুরিটি একসাথে আসে না, কারো কারো আসতে সময় লাগে। দেখবি বিয়ের পর হয়তো ম্যাচুরিটি চলে এসেছে। তাই না? এসব নিয়ে তোর মাঝে দ্বিধা থাকার কথা নয়, তুই তো ভালোই জানিস। সারফারাজ নিচু স্বরে বলল, হ্যাঁ তা বটে, তবুও মেয়েটাকে আমার বাচ্চা বাচ্চা লাগে। তা তো লাগবেই, তোর চেয়ে 7 বছরের ছোট। আর যা উড়োচণ্ডী, 7 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর ইন্টার্নশিপ কবে? সে তো খুব দেরি, এখনো প্রায় 2 বছর বাকি। আর ইন্টার্নশিপ এর কথা বলছিস? আগে পাশ করে বের হতে দে। তুই আবার কবে থেকে পাশ ফেলে চিন্তা করিস? ভুলে যাস না আমাদের সব ভাই বোনদের মধ্যে তুই বেস্ট। আমি লিখে দিতে পারি তুই একদিন খুব বড় ডাক্তার হবি। যাক, তৈরি হয়ে নিস। সারফারাজ ব্যালকনি থেকে ঘরের দিকে এগিয়ে এসে বিছানায় বসলো। হ্যাঁ, ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাবি মানে? তুই কি আজই চলে যাবি? হ্যাঁ, রাতের ট্রেনে ঢাকায় ফিরবো। অনেকদিন পড়া ছাঁটাই হয়েছে। আর নয়, আজই তোর বিয়ে আর আজই তুই চলে যাবি? ওটা বিয়ে না কাবি। আর মা বাবা আমায় বিয়ে করাতে চাইছে যাতে অনিকে তাদের কাছে রাখতে পারে। অনি আমাকে না, কিংবা আমি অনিকে। ওই অবুঝ মেয়েকে নিয়ে এখন সংসারে চিন্তা করা বিলাসিতা ছাড়া আর কিছুই নেই। গিয়ে দেখ, বিয়ের কথা শুনে সে নাচছে, কারণ কেউ তাকে বলছে বিয়ের পর সে এই বাড়িতে পার্মানেন্ট ভাবে থাকতে পারবে। তাছাড়া আর কি চাই তার? ফরহাদ কিঞ্চিত পরিমাণে হাসল। তার হাসির কারণ গালে দুটো টোল পড়ল। বাহ, চমৎকার হাসি তার। বলে উঠল, আর কেউ না, আমার জোড়া বোন আছে। কি করবে? সারফারাজ তার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। মনের ভার এখন অনেকটাই কমেছে তার। এতক্ষণ কি কারণে তার মনে এত ভার ছিল সে জানতো না, এখন বোধহয় বুঝতে পারছে। এটা অবুঝ মেয়েকে বিয়ে করার মতো বোকা সিদ্ধান্ত। সবাই অনিকে বাঁচানোর চেষ্টা করছে, অথচ কেউ তার কথা ভাবছে না। কি অদ্ভুত! তার অস্তিত্ব সকলে বিলীন করে দিল এক নিমিষে। অনিলার বড় ফুপি দাঁড়িয়ে আরিফ হাসানের ঘরের বাইরে।
বিয়ের সময় গড়িয়ে পড়ছে। দরজার কড়া নাড়তেই স্বয়ং আরিফ আচার দরজা খুলে দাঁড়ালেন। বিনীত ভঙ্গিতে বলেন, আপা আসেন, ঘরে আসেন। ষাটোর্ধ্ব মহিলা, আরিফ হাসানের চেয়ে বড় না, তবুও তিনি অনেক মান্য করেন তাকে। সে আজ থেকে না, অনেক বড় আগের থেকেই। বড় ফুপু বলেন, না ঘরে বসবো না, বিয়ে শুরু হয়ে যাবে। এই তো কাজী আনতে সিধুকে পাঠিয়েছি। বলছি বিয়ে পড়ানোর পর তো খাওয়া দাওয়া হবে, তাই না? হ্যাঁ আপা। সেই ব্যবস্থা আপনি রান্নাবান্না দেখে এসেছেন? শিকদার সাহেবের পরিবার নিয়ে আসবেন। এছাড়া তো আপনার ছোট বোন, তার পরিবারও আসবে। একটু দেখে নিতেন যদি। এসবের দরকার না। শাহিনুরের চেয়ে খাবার দাবারের ব্যবস্থা ভালো কেউ সামলাতে পারবে না। কিন্তু আরিফ, একটা ব্যাপার নিয়ে আমি তোমার সাথে নারাজ। তুমি ওই ইতর, ইয়াতিম আর ইতরের ছেলে ইয়াতিম নিজামকে বিয়েতে আসতে বললে কেন? কি দরকার ছিল নিকুঞ্জ নিবাসে এসে বাড়ি নোংরা করা? আরিফ হাসান হাসলেন, বিনয় ভঙ্গিতে বলেন, আপা, নোংরা মানুষের মন কুলুষিত করে শরীর নয়। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, তাদের পায়ের ধুলো এই বাড়িতে অপবিত্র করতে পারবে না। আর এই বাড়ি আগে যেমন পবিত্র ছিল, এখনো তাই থাকবে। সারফারাজ রাজি বিয়েতে? হ্যাঁ রাজি, তবে বিয়ে পড়ানোর পরই সে ঢাকায় রওনা দিবে। তাকে যেতে হবে। সে জানি আরিফ, তোমার দুটো ছেলে বড় ভালো। তোমার ছোট ভাইয়ের মতো কুলাঙ্গার না। তারা যেমন, তাদের ছেলেগুলোও তেমন। শুধু একটা মাত্র রত্ন, সে সোনায় বাঁধানো, তাকে কোনো শেখলার হাতে আমি দিব না, যোগ্যর হাতে দিব। দু ছেলে প্রশংসা শুনে গর্ববোধ করল আরিফ হাসান। তার চোখে মুখে এক ধরনের উল্লাস দেখা গেল। এর মধ্যে গাড়ির শব্দ। নিকুঞ্জ নিবাসী সদর দরজায় শিকদারদের গাড়ি হাজির। নির্বিঘ্নে বিয়েটা দিতে পারলেই হয়। বড় ফুপি কর্কশ গলায় আবারও বলে উঠল, এসেছে কুলাঙ্গারের দল। এতপর তার উঁচু উঁচু জুতোর ঠক ঠক আওয়াজ সামনে এগিয়ে গিয়ে বলো, শোন আরিফ, তুমি আর যা করছো এজন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আপনার জন্য কিছু করছি না আপা, যা করছি আমার ছোট বোনের জন্য। আর একমাত্র স্মৃতি, আমার মা অনিলা, তাকে দেখে রাখা আমাদের দায়িত্ব। স্বস্তির নিঃশ্বাস ফেলল বড় ফুপু। আবারও ঠক ঠক শব্দ। তিনি এগিয়ে যাচ্ছেন। ইয়াতিম শিকদার আর তার বড় ছেলে তারেক শিকদার একসাথে বাড়িতে ঢুকলো। তারেক শিকদার বড় ফুপিকে দেখতে পেয়েই কুদুমবসি করলেন। সাথে সাথে তার বউ সায়মাও নিরাজ ফিটফাট সেজে পিছনে এসে দাঁড়ালো। বড় ফুপি চোখ রাঙিয়ে প্রশ্ন করলেন, ভালোই তো সেজে গুজে এসেছিস, শরম লজ্জা কি নাই তোর? বেহায়া হাবলার মতো চলে এলি। ইয়াতিম শিকদার জবাব দিতে চাইল, তবু দিলেন না। দাঁত খেলিয়ে হাসলেন। নিয়াজের ভাবভঙ্গি ও তেমন। বড় ফুপুর কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। ছোট ফুপু এসে বড় ফুপুর কানে কানে বলতে লাগলো, আসতে বলেন আপা, সবার সামনে এসব কি বললেন? আর যতই হোক, ও তো আমাগো নিজের বংশে। বড় ফুপু হুঙ্কার দিয়ে উঠলেন, বলেন কি আমাদের বংশে? আমাদের বংশে এমন জানোয়ারের মতো কেউ করেছিল বলতো দেখছি কখনো কেউ আমাদের বাবার দিকে আঙুল তুলবে? আর আজকের দিনটা দেখ একবার। ছোট ফুপু কথা বাড়ালেন না। তার শ্বশুর অনেক লোকজন এখানে, তিনি কিছু বললে বড় ফুপু শান্ত হওয়ার তো দূরের কথা গর্জে উঠবেন। তাই কিছু না বলাই ভালো। ইয়ামিন শিকদার এবারও হাসলেন। ভাবছেন হাতি কাদায় পড়লে চামচিকার লাথি মারে। কথা শুনে হজম করা ছাড়া আর কোনো কিছু করার নেই তার। নিয়াজের ঘাড় চেপে ধমকের সুরে বলে, দাঁড়াইয়া আসুস কেন বেটা, যা কুদুমবসি কর ফুপুকে। আদব কাদা সব ভুইলা গেছুস। বড় ফুপু আবারও বলে, শুধু আদব কায়দা? এর সাথে সবকিছু ভুলেছে হারামজাদা।
বড়পপু আচরণ অত্যন্ত কঠোর, কথায় কথায় গালাগালি করা তার চাই। শুধু তাই নয়, তার সাথে উচিত কথা বলবেন। গোলমালের শব্দ শুনে আরিফ হাসান ছুটে এলেন। তার পিছনে পিছনে ফারহাদ, রুদ্রনীলা, শ্রেয়মী সবাই এলো। ফারহাদ শ্রেয়মীর কানে ফিসফিস করে বলল, এই ঠোঁট আট করা লিপস্টিক ছাড়া মহিলা হঠাৎ এমন যাচ্ছে কেন? শ্রেয়মী ভাইয়ার কানে কানে বলল, আরে নিরাজ এসেছে তাই এমন যাচ্ছে, ভালো কাজ। শুধু বকাবকিতে কি লাভ, ঘাড় ধরে বের করে দিলেই তো হয়। কথাটা আরিফ হাসানের কানে গেল। তিনি চোখ ঘুরিয়ে ফিরলেন। ফরহাদ অন্যদিকে মুখ সরিয়ে বাঁশি বাজাতে লাগলো। আরিফ হাসান বড় ফুপিকে শান্ত করিয়ে মেহমানের ভিতর বসালেন। যতই হোক এখন তাদের বেআইনের সম্পর্ক, তারা কুটুম, ভুলে গেলে চলবে না। অনিলা তাদের বংশের, কোন দিন যাতে আঙুল তুলে কিছু একটা বলতে না পারে সেসব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আরিফ হাসান। শাহিনুর বেগম নিজে ছুটে এসে মেহমানদের নিয়ে আসলেন। ইয়াতিম শিকদার দাঁড়িয়ে গেল আরিফ হাসানের সাথে, তাচ্ছিল্যের স্বরে হেসে হেসে বলতে লাগলো, কি বেআইন সাব, এখন আমাদের সম্পর্ক তো এটাই, তাই না? যা বলে আপনার শান্তি। কিন্তু বেআইন সাব, আপনি কিন্তু ভালো খেলোয়াড়। যখন বিয়ে প্রস্তাব আমি দিলাম তখন কইলেন মাইয়ার বয়স কম, ছোট মানুষ। আর এখন মাইয়া কি ডাঙ্গর হয়ে গেল? একদম বিয়াল্লা। সি সি ভাই, এমন বলবেন না। মেয়ে আমার বড় হয় নাই, ছোট আছে, কিন্তু ওর তো একটা মত আছে। নিয়াজ ওর সাথে যা করছে, এরপর সে বিয়েতে তার কোনো মত ছিল না। তবে সারফারাজের সাথে বিয়েতে তার অমত নেই। আপনি চাইলে জিজ্ঞেস। কথা শেষ করতে দেয়নি ইয়াতিম শিকদার। অট্টহাসি হেসে বলেন, ঠিক কইছেন। কিছু বছর পর আপনার পোলা হইব বড় ডাক্তার, আর আমার পোলা ভাইজাত অশিক্ষিত। তা থাক, অসুবিধা নাই। মানুষের থাকে দুই হাত, ডান হাত আর বাম হাত, এর সাথে থাকে অজুহাত। বলেই হাসতে হাসতে ভিতরে চলে গেল। আরিফ হাসান অস্বস্তিতে ভুগতে লাগল। জলদি জলদি এই বিয়ে মিটে গেলে বেঁচে যায়, না হলে এই লোক একটা হুলস্থুল কাণ্ড করে ছাড়বে। কাজী এসে বসে আছে ড্রয়িং রুমে। ভর্তি মানুষ, বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম বেশি। 10 জনের 10 মত। সারফারাজ আর লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে সোফায় এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে। ফরহাদ এসে তার কানের কাছে ফিস ফিস করে বলে, কি ব্রাদার, অনেক টেন্স লাগছে মনে হচ্ছে। ব্যাপার না জিল, আজ তো তোমার বাসর রাতও না। সারফরাজ চাপা স্বরে জবাব দিল, টেনশন হচ্ছে না, রাগ হচ্ছে। রাগ কমানোর চেষ্টা করছি তো নার্ভাস কাজ করছে না। না, নার্ভাস হয়ে যাচ্ছি। কারণ কি? সারফরাজ চোখে ইশারা করল। ফরহাদ সামনে তাকিয়ে দেখল নিয়াজকে, সে ফোনের মধ্যে ঢুকে আছে। সারফরাজ দাঁতে দাঁত চেপে বলল, একে বাড়িতে ঢুকতে দিল কে? তোমার আব্বাজান বরণ করে ঢুকাইছে। উনি দেখলে কি হবে? এর উপর মানসিক চাপ পড়বে না? না না, অনিলার এত কিছু মন থাকে না। আর এভাবেও এখনো বিয়েতে মশগুলে, সব দিকে নজর দিবে না। আর আঙ্কেল যখন আনছে নিশ্চয় কোনো চিন্তা ভাবনা আছে। সারফরাজ মাথা দুলেন। ফরহাদ যতই বলুক ব্যাপার না, তবুও তার টেনশন হচ্ছে। মনে হচ্ছে উনি ওকে দেখে শান্ত থাকতে পারবে না। এখন বাচ্চামি যতই থাকুক তার মধ্যে। অনিলাকে সাজিয়ে নিয়ে আসা হলো। নিজের মায়ের শাড়িতে অনিলাকে প্রথমবার দেখে খানিকটা হকচকিয়ে গেল সারফারাজ। মনে হলো অনিকে সে প্রথমবার দেখছে। এর আগে কখনো এমনভাবে দেখেনি। মায়ের লাল রঙের বেনারসি অনিকে বেশ মানিয়েছে, কিন্তু বেচারি শাড়ি সামলাতে পারছে না। শাহিনুর বেগম নিজে এসে তাকে বসিয়ে দিল সারফারাজের পাশে। সারফারাজ খানিকটা দূরত্ব রেখে বসল। আরাফাত ছুটে এসে দাঁড়ালো সোফার পিছনে। সে আর অনি দুজনই সমবয়সী। তাকে পিছন থেকে খোঁচা মেরে বলল, বুড়ি, তোর বিয়ে হয়ে যাচ্ছে, হিহি। শ্রীময়ী আর রুথনীলা এসে দাঁড়ালো তার পাশে। এরা দুজনেই এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সামনে এইচএসসি দিবে। আরাফাতের কথা জবাবে অনিলা কিছু বলতে চাইলেও
অমনি সেলিম তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ চুপ, নতুন বউ কথা বলে না। বড় ফুপি এসে দাঁড়ালো তার পাশে। অনিলকে দেখে নিয়াজের ভাবি শায়মা শিকদার হাসতে হাসতে বলে ফেলল, আরে অনিলা তো এখনো 18 বছর হয়নি। তার রিটায়ার বিচারপতি, সে কথা ভুলে গেছেন নাকি? বাল্যবিবাহ হচ্ছে দেখি। আরিফ হাসান সবেমাত্র এক মেহমানকে সোফায় বসে বললেন, সব দিকেই আমার নজর থাকে বৌমা, ওদের রেজিস্টার হচ্ছে না, শুধু কাবিননামা। ইয়ামিন শিকদার খোঁচা মেরে বলল, তাই তো বৌমা, তোমার এত চিন্তা ভাবনা কিসের? তুমি কি তার থেকে আইন বেশি জানো নাকি? দেখছো না ওসি সাহেব নিজে বিয়েতে উপস্থিত, মনে হচ্ছে তিনি সাক্ষী দিবেন। বলে তার বিশ্রী দাঁত বের করে বিখ্যাত হাসি দিলেন। এই হাসি দেন মানুষকে ছোট করা বর। আগত নতুন মেহমান ছিলেন ওসি সাহেব। তিনি হাসলেন, বলে উঠলেন, সে যা বলছেন, যেখানে আমি স্বয়ং উপস্থিত সেখানে আইনি ঝামেলা মুক্ত থাকবেন, এটা স্বাভাবিক। কথাটা ইয়ামিন শিকদার হজম করতে পারলেন না। ওসি সাহেব যে তার কথা পিঠে জবাব দিবেন এটা তার ধারণা ছিল না। আরিফ হাসান মুচকি হাসলেন। বিয়েতে ঝামেলা থাকবে না এমনটা হতে পারে না, কাবিন নিয়েও একটা ঝামেলা দেখা গেল। ইয়াতিম শিকদার অনিলার বর্তমান অভিভাবক, 10 লক্ষ টাকা ছাড় তিনি কাবিন করবেন না। বাস্তব আরিফ হাসান চাইছিলেন 5 লাখ টাকা কাবিন করতে, তাও তিনি ইয়াতিম শিকদারের কথায় রাজি হয়ে গেলেন। ঝামেলা তার পছন্দ না, এজন্য টাকা উসুলের কথাও চলে এলো। আরিফ হাসান বলেন, সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে আমার কম নেই। সারফানাজ তটস্থ হয়ে গেলেন। আচমকা সে বলে উঠল, তা কি করে হয়? আমার কাবিনের টাকা তুমি কেন দিবে? আমি দিব, সেটা আমার হক। সব দিতে পারবো না, তবুও যদি পারি ততটুকুই দিব। বড় ফুপি খুশি হলেন, বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, মন খুশি করে দিলেন বাবা। অনিলা চুপচাপ বসে টাকার হিসাব দেখেছিল। সে বুঝতে পারছিল এত টাকা কে কাকে দিবে তাকে। ফস করে বড় ফুপিকে জিজ্ঞেস করলো, টাকা কাকে দিবে বড় ফুপি? কেন তোকে দিবে? এখন সব না অল্প কিছু দিবে, এটা তোর হক, বুঝলি নে? বিয়ের সময় কাবিনের টাকা তুই পাবি। অনিলা মাথা দুলালো, ফস করে বলে উঠল, তাহলে বাকি টাকা কখন দিবে? ডিভোর্সের পর? উপস্থিত সকলে হতভম্ব। কেউ কেউ উচ্চস্বরে হেসে উঠল। সারফারাজ শেহদাতের বিষম লেগে গেল। এই মেয়ে তো জোড়া হওয়ার আগেই আলাদা হওয়ার চিন্তা ভাবনায় আছে। বড় ফুপি জিহ্বায় কামড়ে বলল, এসব কি কথা? তবা পর মাইয়া। অনিলা উঁচু গলায় বলতে লাগলো, তবা তবা। উপস্থিত সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার ব্যবস্থা। ফরহাদ হেসে হেসে সারফারেজ মুখে তাকায়। সে রাগি চোখে দেখছে অনিলাকে। ইচ্ছে করেছে মেয়েটাকে কষি একটা দিতে। কাজী সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। সারফারাজ একটু বাদে বাদে অনিলাকে দেখছে। তার মন খচখচ করছে। কোন কারণে? সে বারবার সামনে তাকিয়ে মাথা নিচু করে ফেলেছে। সারফারাজ সামনে ফিরল, অভদ্র হাসি হেসে। নিয়াজ এদিকে তাকিয়ে আছে। এই ছেলেটার শিক্ষা কখনো হয়নি। সারফারাজ এবার একটু গা ঘেঁষে বসল অনিলা। অনিলা কপালে কুঁচকে ফেলল। সারফার ভাইয়ের দিকে মুখ করে ফিস ফিস করে বলল, আর কত এদিকে বসবেন? আমার কোলে বসে পড়বেন নাকি? ফারাজ ভাই, চুপ গাধি, কবুল বল, সময় চলে যাচ্ছে। অনিলা জোরে জোরে বলল, কবুল কবুল। কাজী সাহেব শুনল, মুখে অনিলার দিকে তাকিয়ে বলল, মা এখন না তো, আমি কথা শেষ করিনি। তোমার তো দেখছি তর সইছে না। অনিলা বোকার মতো সবাই মুখের দিকে তাকিয়ে রইল। এবার হাসি থামানোর চেষ্টা করছে, এমনকি ফারাজ ভাইও মুখ টিপে হাসছে। লজ্জায় সে মাথা নিচু করে ফেলল। এবার আর কারো কথা কানে যাচ্ছে না তার। ফারাজ ভাই তার সাথে এমন করলো, সবাই হাসছে তাকে দেখে। আর কথা বলবে না ভাইয়ের সাথে। কাজী সাহেব এবার ধীর স্বরে বললেন, মা এবার কবুল বলো। খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির ছাদে।
বিশাল বড় এই বাড়ি, ছাদও বিশাল। আয়োজনে কোনো ত্রুটি নেই। ছোট ফুপু এসে বড় ফুপির কানে কানে বলছে, আপা রান্না নাকি খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি বলছিল গরুর গোশত নাকি ভালো রান্না হয়েছে, কিন্তু মাছ নাকি ভালো হয়নি। রুই মাছ কেমন গন্ধ গন্ধ নাকি পাইছিল। রিয়াদের বাপ বলো মুরগির রোস্ট ভালো ছিল, পোলাও গরম। এটা কোনো কথা বলো তো? আমার কুটুম না, আমাদের এমন আত্মীয়তা করলে হয়। বড় ফুপু ইচ্ছে করলো এটা ধমক দিয়ে বলে, গাধি রে গাধি, রান্না ভালোই আছে, তোর মুখ নষ্ট, তাই এসে এখানে এমন কথা বলছিস। কিন্তু বহু কষ্টে নিজেকে সংযত করলেন। তার বোন স্বভাব ভালো না, খুব ছোট কারণে কেঁদে ফেলে একাকার। দেখা যাবে বিয়ের বাড়ি পরে মরা বাড়ি হয়ে উঠবে। শান্ত স্বরে বলল, থাক, তুই একদিন ওদের দাওয়াত করে খাইয়ে দিস, তখন বুঝে যাব আত্মীয়তা কাকে বলে।